নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে কিন্তু তোলপাড় ভারতের রাজনীতি। আজকের এই ভিডিওর টপিকটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের, বিশেষ করে আমাদের মিসলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি আমাদের দেশের সঙ্গে খুবই যুক্ত। রিসেন্টলি আমরা দেখছি কিছু বাংলাদেশি সংগঠন তারা হুমকি দিচ্ছে যে তারা ভারতকে অ্যাটাক করবে এবং ভারতের বিভিন্ন অঞ্চলকে দখল করে নিয়ে তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে গ্রেটার বাংলাদেশ কন্ট্রোভার্সি, অর্থাৎ গ্রেটার বাংলাদেশ বিতর্ক। আজকের ভিডিওতে থাকছে গ্রেটার বাংলাদেশ নিয়ে কি খবর আছে, গ্রেটার বাংলাদেশ বিষয়টা কি, আর গ্রেটার বাংলাদেশের ম্যাপে কোন কোন পার্টকে দেখানো হয়েছে, কীভাবে সেটিকে দখল করার লক্ষ্য রাখা হয়েছে, আর ভারত সরকারের এই বিষয়ে কি করা উচিত, আর আদেও কি কখনো গ্রেটার বাংলাদেশ সম্ভব, তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও। মুর্শিদাবাদ উইল এন্টার ইন বাংলাদেশ। মুর্শিদাবাদ নাকি বাংলাদেশে অন্তর্ভুক্ত হতে চলেছে, এই রকমই ভয়ের কথা প্রকাশ করেছেন আমাদের একজন নেতা, যিনি প্রাক্তন এমপি অধীর চৌধুরী। তিনি কিন্তু ভয় প্রকাশ করেছেন এবং যাতে এরকম না হয়, এই ভয় যাতে আগামী দিনে না থাকে, তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে এ বিষয়ে স্টেপ নিতে বলেছেন। এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠন তারাও হুমকি দিচ্ছে তারা নাকি ভারতকে আক্রমণ করবে এবং তারা ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে দখল করে নিয়ে তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। এমনকি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি অ্যাডভাইজার, সেই মেহফুজ আলম, তিনি তার সোশ্যাল মিডিয়াতে গ্রেটার বাংলাদেশের ম্যাপকে তিনি প্রকাশ করেছিলেন, যেটাতে কিন্তু ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলকে সেই ম্যাপের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। আর যেটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হয় এবং ভারত সরকার তার কিন্তু প্রোটেস্ট করে, জবাব দেয়, লিখিত জবাব দেয়, লিখিত প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের কাছে। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু এই পোস্ট বাতিল করতে বাধ্য হন। সেই থেকে কিন্তু বিষয়টি ভারতবর্ষের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের অনেক উগ্রপন্থী সংগঠন, অনেক জঙ্গি সংগঠন এবং অনেক মৌলবাদী সংগঠন তারাও কিন্তু হুমকি দিচ্ছে ভারতকে দখল করে নিয়ে তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। এখন গ্রেটার বাংলাদেশ বিষয়টি কি, খায় না মাথায় দেয়, তা আমরা দেখব। অনেকটা সেই সোনার পাথর বাটির মতো। বিষয়টা কি আমরা দেখি। মেনলি আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, তাহলে আমরা ভারতবর্ষে যখন ব্রিটিশ রুল শুরু হয়েছিল সেটা আমরা যদি দেখি, তাহলে আমরা সেই 1957 সালের পলাশির যুদ্ধ থেকে শুরু করি। সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন আমাদের সিরাজউদ্দৌলা। তখনকার বাংলা, বিহার, উড়িষ্যা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, অন্যদিকে বর্তমান বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম এবং নর্থ ইস্টের কিছু পার্ট। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষে ব্রিটিশ রুল শুরু হয়। বাংলায় কিন্তু প্রচুর সম্পদ ছিল, সেই সম্পদ ব্রিটিশরা তাদের দেশে চুরি করে নিয়ে যায় এবং সেই সময়ে কিন্তু দেখা যায় যে বাংলা প্রদেশের মানুষ খুব শিক্ষিত ছিল, ইন্টেলেকচুয়াল ছিল এবং তাতে রক্তে ছিল বিপ্লববাদ। তাই তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে, হিন্দু মুসলমান একসাথে। ব্রিটিশরা কিন্তু এটা বুঝতে পারে যে বাংলা তাদেরকে সহজে ঘুমাতে দেবে না, তাই তারা তাদের যে ডিভাইড অ্যান্ড রুল সেই গেমটি খেলা শুরু করে। অর্থাৎ 1905 সালে লর্ড কার্জন তিনি ঘোষণা করেন যে বাংলাকে ভাগ করে দেওয়া হবে ধর্মের ভিত্তিতে। পূর্ব বাংলা, যেটা বর্তমান বাংলাদেশ হয়েছে, সেখানে থাকবে, সেটি হবে মুসলিমদের জন্য আলাদা প্রদেশ, আর পশ্চিম বাংলা হবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। আর এই যে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করে দেওয়া হয়, এর প্রতিবাদে কিন্তু গর্জে ওঠে সারা বাংলা এবং সারা দেশ, এবং হিন্দু মুসলমান যৌথভাবে তার প্রতিবাদ জানায়। এবং কিন্তু সেই সময় কিছু মুসলিম সংগঠন ছিল, তারা কিন্তু এই বাংলা ভাগকে তারা সাপোর্ট করেছিল, যেমন ঢাকার জমিদার সালিমুল্লাহ। ইনি আবার পরবর্তী ক্ষেত্রে তিনি যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন 1906 সালে ঢাকায় আগা খানের সহায়তায়। এরপর দীর্ঘ আন্দোলন চলে এবং সেই আন্দোলনের কাছে ব্রিটিশদেরকে মাথা নত করতে হয় এবং সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সফলতা হিসাবে বঙ্গভঙ্গ রদ হয়
সালে। কিন্তু এই হিন্দু মুসলিমের রাজনীতি কিন্তু ব্রিটিশরা কিন্তু একভাব চালিয়ে যায়। কিন্তু তারা জানে যে ডিভাইড অ্যান্ড রুল এটা বিরাট বড় নীতি। মানুষকে ভাগ করে দাও, তারা নিজেদের মধ্যে লড়াই করবে, তাহলে কিন্তু আমাদের সহজ হবে তাদের রাজত্ব করতে। এখন এই যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেখানে যে পূর্ববঙ্গ ছিল, সেই পূর্ববঙ্গের সাথে আসাম প্রদেশকে যোগ করে দেওয়া হয়। আর পূর্ববঙ্গের থেকে অনেক মুসলিম ধর্মের মানুষ কিন্তু আসামে যায় তারা কাজের জন্য, অর্থাৎ আসামে কিন্তু মুসলিম ভাইদের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তী ক্ষেত্রে ভারত যখন স্বাধীনতা পায় 1947 সালে, তখন কিন্তু দেশ ভাগ হয় এবং দেশ ভাগ হওয়ার সময় মুসলিম লীগ চেয়েছিল যে গ্রেটার পূর্ব পাকিস্তান গড়ার জন্য আসাম, ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু পার্ট, এমনকি পশ্চিমবঙ্গের কিছু পার্টকে তাদের সঙ্গে যোগ করা হোক, যেখানে মুসলিম জনসংখ্যার মানুষ কিন্তু তারা বেশি ছিল। কিন্তু এর প্রতিবাদ করে কিন্তু কংগ্রেস এবং বিভিন্ন সংগঠন এবং অনেক মুসলিম ধর্মের মানুষও কিন্তু এর প্রতিবাদ করে। তার ফলে কিন্তু মুসলিম লীগ সেটাতে সফলতা পায়নি, শুধুমাত্র সিলেটকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছিল। এমনকি 15ই আগস্টের পরেও কিন্তু পশ্চিমবঙ্গের কিছু পার্ট কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানে রয়ে গেছিল, যেমন আমাদের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়ার কিছু পার্ট, 24 পরগনার কিছু পার্ট। তখনকারের যারা নেতা ছিলেন এবং সাধারণ মানুষ ছিলেন, তারা প্রতিবাদ করায় পরবর্তী ক্ষেত্রে এই পার্টগুলো পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে যোগদান করে। এখন ভারত বাংলাদেশের যে বর্ডার লাইন, যেটাকে আমরা বলি র্যাডক্লিফ লাইন, এই র্যাডক্লিফ যিনি এই বর্ডার লাইন তৈরি করেছিলেন, তিনি কিন্তু কোনো ফিল্ড সার্ভে না করে রাতারাতি ম্যাপ দেখে এই বর্ডার তৈরি করে দেন। তার ফলে কিন্তু বর্ডার নিয়ে সমস্যা দেখা দেয় যে একই বাড়ির মধ্য দিয়ে বর্ডার গেছে, একই গ্রামের মধ্য দিয়ে গেছে, একই পাড়ার মধ্য দিয়ে গেছে, এমনকি নদীর মধ্য দিয়ে বর্ডার গেছে। তার ফলে কী হয়েছে, ওখানে কিন্তু কাঁটা তারের বেড়া লাগানো সম্ভব হয়নি। তারই কিন্তু সুযোগ নিয়েছে এক শ্রেণীর মানুষ, যারা বাংলাদেশ থেকে ভারতে আসতে শুরু করেছে। কী কারণে এসছে? মেনলি সেই সময় ছিল পূর্ব পাকিস্তানের আর্মি সাধারণ মানুষের উপরে প্রচুর অত্যাচার করতো, মা বোনেদের উপর অত্যাচার করতো। সেই অত্যাচারের ভয়ে কিন্তু তারা ভারতে চলে আসতো এই বর্ডার টপকে। এমনকি আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় প্রচুর রিফিউজি কিন্তু ভারতে এসেছিল এবং ভারত সরকার কিন্তু তাদেরকে জায়গা দিয়েছে। তাছাড়াও সংখ্যালঘু হিন্দু এবং বুদ্ধিস্ট ও আদিবাসী সংগঠন, আদিবাসী মানুষ, তারাও কিন্তু সেখানের যে সংখ্যাগুরুদের অত্যাচারে তারাও কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে পালিয়ে আসে। তাছাড়াও কিছু মানুষ আছে যারা বেআইনিভাবে ভারতে চলে আসে, কারণ ভারত যেহেতু উন্নত দেশ, সেখানে তাদের যে কাজের সুযোগ বেশি, জীবনযাত্রা ভালো হবে, সেই উদ্দেশ্যেও কিন্তু তারা ভারতবর্ষে চলে আসে। তার ফলে কিন্তু ভারতবর্ষে এই বাংলাদেশি ইললিগাল মাইগ্রেন্টের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করে এবং তার ফলে কী সমস্যা দেখা দেয়? সমস্যা দেখা যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যার চাপ বাড়ে। অন্যদিকে কিছু কিছু মানুষ আছে যাদের ভারতেরও সিটিজেনশিপ আছে, বাংলাদেশেরও সিটিজেনশিপ আছে, তারা কিন্তু দুই দেশের সিটিজেনশিপ ব্যবহার করছে বর্ডার লাইনে থাকার জন্য। আর তার ফলে কিন্তু তারা দুই দেশে অবাধে যাতায়াত করে এবং একাধিক বেআইনি কাজের সঙ্গে তারা যুক্ত থাকে। এমনকি কিছু বাংলাদেশি উগ্রপন্থী সংগঠন বা জঙ্গি সংগঠন এবং মৌলবাদী সংগঠন, তারা সবসময় চেষ্টা করে যে ভারতবর্ষে সমস্যা তৈরি করতে এবং ভারতবর্ষের যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি আছে সেখানে সমস্যা তৈরি করতে। এমনকি কিছু অসাধু ব্যক্তি এই বর্ডার এরিয়াতে তারা কিন্তু স্মাগলিং চালায়, গরু স্মাগলিং চালায়, মানুষ স্মাগলিং চালায়, টাকা চালায়, সোনা চালায়, বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বেআইনি কাজ করে। এছাড়াও বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠন আছে যারা ভারতবর্ষের যে নর্থ ইস্টের একাধিক উগ্রপন্থী সংগঠন আছে তাদের সঙ্গে কিন্তু তারা গোপনে যোগাযোগ রেখেছে এবং ভারতবর্ষের মধ্যে তারা একটা অ্যান্টি ইন্ডিয়া কাজ চালিয়ে যাচ্ছে। এখন গ্রেটার বাংলাদেশ ম্যাপ, এখন বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন বিভিন্ন গ্রেটার বাংলাদেশ ম্যাপকে তারা প্রকাশ করছে। এখন একটি যে গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রকাশ করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, অর্থাৎ 1757 সেই পলাশির যুদ্ধের সময় অর্থাৎ সিরাজউদ্দৌলার সময়ের ম্যাপকে দেখানো হয়েছে। তার মানে পুরো নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের মধ্যে দেখানো হয়েছে। আবার এক ধরনের সংগঠন যে গ্রেটার বাংলাদেশের যে ম্যাপ প্রকাশ করেছে, সেখানে 1947 সালের হিসাবে কিন্তু ম্যাপকে প্রকাশ করা হয়েছে। সেখানে আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের কিছু পার্ট বাংলাদেশে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গের কিছু পার্টকে বাংলাদেশের মধ্যে দেখানো হয়েছে। এখন এই সংগঠনগুলো কীভাবে এই গ্রেটার বাংলাদেশ তৈরি করার
লক্ষ্য তৈরি করেছে। মেনলি তারা চায়, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়। তারা তো যুদ্ধ করে ভারতের সাথে পারবে না, তারা পাকিস্তান ও চীনের সাহায্য নিয়ে ভারতের সাথে যুদ্ধ করে এই ভারতের বিস্তীর্ণ অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চায়। আর কিছু সংগঠন যারা উগ্রপন্থী সংগঠন, মৌলবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, তারা চাইছে যে ভারতবর্ষের এই সীমান্তবর্তী অঞ্চলে সমস্যা তৈরি করে সেখানকার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে তারা কিন্তু এই গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চলেছে, যেখানে তারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করাতে চায়। এখন এইটা একটা বিরাট বড় সমস্যা, ভারতবর্ষের অখণ্ডতার সমস্যা। এই সমস্যার সমাধানে ভারতের কি করা উচিত? মেনলি অধীর চৌধুরী যে কথাটা বলেছেন, এটা কিন্তু আগামী দিনে একটা বিরাট বিপদ হয়ে আসতে পারে। তাই তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশ সরকারকে বিষয়টিকে এখনই গুরুত্ব দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদ আছে। তাই তিনি বলেছেন এটা হচ্ছে একটা ভোট ব্যাংকের ইস্যুকে গুরুত্ব না দিয়ে এটা একটা জাতীয় ইস্যু, অখণ্ডতা ইস্যু দেশের। তাই এই বিষয়টিকে এখনই স্টেপ নিতে হবে। বিশেষ করে ইললিগাল মাইগ্রেন্ট অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারীদের কিন্তু বন্ধ করতে হবে। নেক্সট, আর কি, যে সমস্ত জায়গাতে বর্ডার লাইন নেই, ওপেন বর্ডার লাইন আছে, সেই ওপেন বর্ডার লাইন কিন্তু বন্ধ করতে হবে। প্রত্যেকটি জায়গাতে কিন্তু বর্ডার লাইন দিতেই হবে অবশ্যই, কাঁটাতারের বর্ডার, এবং সেখানে উন্নত প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করতে হবে, যাতে এই ওপেন বর্ডার লাইনকে কেউ আর খারাপভাবে ব্যবহার করতে না পারে। সেখান দিয়ে স্মাগলিং হয়, ইললিগাল মাইগ্রেন্টদের আনাগোনা হয়, সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এখন তার সাথে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এই গ্রেটার বাংলাদেশের কথা বলছে, ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছে। এমনকি সে দেশের যে অ্যাডভাইজার, সে মাহফুজ আলম, তিনিও এরকম ম্যাপ প্রকাশ করেছেন। তাই ভারত সরকারকে এখনই কিন্তু উচিত এই নিয়ে বাংলাদেশের কাছে চাপ সৃষ্টি করা এবং স্ট্রং প্রতিবাদ জানানো, যাতে বাংলাদেশ সরকার বাধ্য হয় এই বিষয়টিকে তারা একটা ওপেন একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। আর আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেই নিয়েও কিন্তু বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন ভারত সরকারের। অন্যদিকে দেখেছি বর্ডার এরিয়াতে যে ইললিগাল মাইগ্রেন্ট ঢুকছে, স্মাগলিং হচ্ছে, সেই নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে। যারা বর্ডারে যারা গার্ড থাকে, পুলিশ থাকে, আইবি থাকে, তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি কাজ করতে হবে। কোনো করাপশন যাতে বর্ডার লাইনে না হয় সেটি কিন্তু অবশ্যই দেখতে হবে। তাছাড়াও বাংলাদেশের বর্ডার লাইনে যে সমস্ত ভারতীয়রা বাস করে তাদেরকে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু ভারতবর্ষের অখণ্ডতার সঙ্গে প্রশ্ন উঠছে। তাই তাদেরকেও কিন্তু বাংলাদেশি মানুষের সাথে কোনোরূপ কম্প্রোমাইজ করা চলবে না। অন্যদিকে এতদিন বাংলাদেশ ভারতের বন্ধু ছিল, এখন বাংলাদেশ কিন্তু ভারতের শত্রুর মতো আচরণ করছে। তাই এখন পূর্ব সীমান্ত নর্থ ইস্ট নিয়ে কিন্তু ভারতের চিন্তা বেড়েছে। তাই পূর্ব সীমান্ত নর্থ ইস্টের যে আর্মি, অন্যদিকে যে পাটে উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে নেভি এবং এয়ারফোর্সের শক্তি কিন্তু অনেকটাই বাড়াতে হবে। বিশেষ করে নর্থ ইস্ট এবং আমাদের যে চিকেন নেক, সেই চিকেন নেকে কিন্তু স্ট্রং সিকিউরিটি রাখতে হবে, যাতে এই দুর্বল জায়গা ভাবে বাংলাদেশিরা আর হুমকি না দিতে না পারে। অন্যদিকে অনেক টেরোরিস্ট সংগঠন আছে যারা বাংলাদেশে অলরেডি লুকিয়ে আছে, তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে শেষ করতে হবে। আবার কিছু মানুষ আছে যাদের বাংলাদেশেরও সিটিজেনশিপ আছে, ভারতেরও সিটিজেনশিপ আছে, তারা কিন্তু একাধিক বেআইনি কাজের সাথে যুক্ত, সেগুলোকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। যে সমস্ত বাংলাদেশের মানুষ ভারতে এসে যে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল রেশন কার্ড কিংবা জাল পাসপোর্ট তৈরি করছে, সেগুলোকে খুঁজে খুঁজে বাতিল করতে হবে। এবং এই জাল আইডি কার্ডের সাথে যারা যুক্ত তাদেরকেও কিন্তু শেষ করতে হবে। আর সর্বোপরি চেষ্টা করতে হবে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক আবার যেন আগের মতো হয়, সেরকম কিন্তু ভারত সরকারকে প্রচেষ্টা নিতে হবে। এখন সত্যি কি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা স্বপ্ন দেখছে গ্রেটার বাংলাদেশ তৈরি করার, তাদের গ্রেটার বাংলাদেশ কি কখনোই সম্ভব, সেটা আমরা দেখে নেব। এখন বললাম গ্রেটার বাংলাদেশ কথাটি কখনোই সম্ভব নয়, একটা সেই দিবা স্বপ্নের মতো। কারণ বিষয়টা হচ্ছে বাংলাদেশ চাইছে ভারতের সাথে যুদ্ধ করতে, আর আমরা জানি ভারতীয় আর্মি কিন্তু অনেক উন্নত, পৃথিবীতে প্রায় চতুর্থ স্থানে আছে, বাংলাদেশ অনেকটা পেছনে। বাংলাদেশ চাইলেও ভারত কিন্তু সহজে তাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, কারণ যুদ্ধ সবসময় শক্তির সাথে হয়। এখন বাংলাদেশ বলছে গিয়ে আমরা চীন আমাদেরকে সাহায্য করবে, পাকিস্তান আমাদের সাহায্য করবে। এখন ভারতবর্ষের আর্মি কিন্তু অনেকটাই উন্নত, তাই চীন আসুক, পাকিস্তান আসুক, তাদেরকে কোনো দেশকে কিন্তু ভারত ছেড়ে দেবে না, টক্কর দিয়ে লড়াই করতে সক্ষম। আর আমরা দেখেছি পাকিস্তানকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হারিয়েছি। আর চীনের সঙ্গে কিন্তু ভারতের বর্তমানে সম্পর্ক ভালো, তাই চীন কোনোদিনও চাইবে না যে ভারতের সাথে বাংলাদেশের হয়ে ভারতের সঙ্গে ঝামেলা করতে, তাদের কিন্তু বাণিজ্যিক ও ব্যাপক ক্ষতি হতে পারে। অন্যদিকে কিছু উগ্রপন্থী সংগঠন বা কিছু টেরোরিস্ট সংগঠন তারা চাইছে কি ভারতবর্ষের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতবর্ষের রাজ্যে সমস্যা তৈরি করতে, তারাও কিন্তু সফল হবে না। কারণ আমরা দেখেছি
যতবার জঙ্গি হামলা হয়েছে ভারতের পুলিশ আর্মি তারা কিন্তু সহজে সেটাকে প্রতিহত করতে সফল হয়েছে। অন্যদিকে কিছু মৌলবাদী সংগঠন চেষ্টা করবে যে বিভাজন করে তাদেরকে সেই অঞ্চলকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করা, এটাও কিন্তু সম্ভব নয়। কারণ কোনো ভারতীয় তারা কখনোই চাইবে না বাংলাদেশে যেতে, কারণ তারা জানে যে ভারত উন্নত দেশ, ভারত উন্নত অর্থনীতির দেশ, তাই এখানে কিন্তু অনেক সুবিধা। কেউ কি কোনোদিনও খারাপে যেতে চায়? কোনোদিনও কিন্তু যেতে চাইবে না। বাংলাদেশ যদি ভারতবর্ষের অঞ্চল দখল করতে আসে সমস্যায় পড়বে কিন্তু বাংলাদেশ, কারণ ভারত যদি বাংলাদেশকে বয়কট করে তাহলে কিন্তু ভারত বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে যাবে, প্রচুর সমস্যায় পড়বে বাংলাদেশ। এখনই বাংলাদেশ নাকি বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করছে, ভারত থেকে করছে না, প্রথমে বলেছিল। সেখানে কিন্তু প্রচুর মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, সাধারণ মানুষের কিন্তু পেছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত মানুষ কিন্তু এই মুদ্রাস্ফীতিতে একদমই খুশি নয়। তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু কথা বলতে শুরু করেছে। তাই ভারত থেকে আবার চাল যাচ্ছে, আলু যাচ্ছে, কারণ জানে ভারত কিন্তু কোলেই অবস্থিত, পাশের পাড়ায় অবস্থিত, এখান থেকে জিনিসপত্র নিলে কিন্তু কম দামে তারা নিতে পারবে। যত দূর থেকে আনবে তাদের কিন্তু সমস্যা বাড়বে। এখন মানুষ যদি খুশি না হয় তখন কিন্তু কোনো সরকার তারা কিন্তু কোনোদিনই ভালো করে শাসন করতে পারবে না। এই হলো আজকের ভিডিও, যেখানে বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই গ্রেটার বাংলাদেশ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।